সুস্বাগতম। 1898 খ্রিস্টাব্দে 23শে জুলাই ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির অন্তর্গত বীরভূম জেলার লাভপুর গ্রামে এক ক্ষয়িষ্ণু পরিবারে কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন বিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি কথা সাহিত্যিক। এই রাঢ় বাংলার কথা সাহিত্যিককে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো রাঢ় বাংলার বিচিত্র জীবনালেখ্যে কথা সাহিত্যিক তারাশঙ্কর। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। কথা সাহিত্যিক তারাশঙ্কর রাঢ় বাংলার সাহিত্য জগতের এক জাগ্রত বিস্ময়। শান্তির পল্লীর শান্তির সজীবতার মধ্যে যে সমস্ত কবি, সাহিত্যিক ও ঔপন্যাসিক জন্মগ্রহণ হয়েছে তাদের মধ্যে তারাশঙ্কর এক বিরল ব্যক্তিত্ব। এক জ্বলন্ত ধূমকেতুর মতো তার আবির্ভাব। আলোর সুতীব্র ধিক্কারে গতানুগতিক জীবন দর্শন, সমাজ দর্শন ও সাহিত্য দর্শনকে তছনছ করিয়ে দিয়ে তিনি আজ অক্ষয় অমর। তার প্রতিভার দীপ্তিতে সমসাময়িক কাল বিস্মিত, সাহিত্য সমালোচকরা বিমূঢ়, বাংলা সাহিত্য জগতের পাঠকেরা অভিভূত। যুগের অগ্রবর্তী ছিলেন তিনি, তাই আজও তার সৃষ্টির পুনর্মূল্যায়ন সম্ভব হয়নি। একথা উল্লেখ্য যে শুধুমাত্র সাহিত্যিক হয়ে সাহিত্য সৃষ্টিতে মগ্ন থাকবেন এমন কোনো নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে তারাশঙ্কর তার জীবনে চলার পথকে নির্দিষ্ট করে ফেলেননি। বরং দেখা যায় তিনি বেশি সময় আকৃষ্ট হয়েছিলেন গান্ধীপন্থী আন্দোলনে। শরৎচন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যে তারাশঙ্কর এক অনন্য ব্যক্তিত্ব। তিনি অস্থির, সংশয়, বিক্ষুব্ধ, আত্মবিশ্বাসী যুগের প্রধান কথাশিল্পী। রবীন্দ্রোত্তর পর্বে তারাশঙ্কর একজন যথার্থ শিল্পী। তিনি 45 বছর কথা সাহিত্যে পদচারণা করেছেন। এই অর্ধ শতাব্দীর সমস্ত তরঙ্গ বিক্ষোভ তারাশঙ্করের গল্প উপন্যাসকে স্পর্শ করেছে, কিন্তু সমকালীন গণ্ডি অতিক্রম করে লেখক হয়ে উঠেছেন সর্বকালের। তারাশঙ্করের প্রাক্কালে বাংলা সাহিত্যে 3 জ্যোতিষ্ক, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্র। তারাশঙ্করের আগের 3 ব্যক্তিত্ব তারাশঙ্করের মধ্যে ওতপ্রোত হয়ে আছেন। অনেকটা আধুনিক সাহিত্যের গোমুখ থেকে তিনি সন্নিকট ঝর্ণা মিলিত হয়ে নদীরূপ পেয়েছে তারাশঙ্কর। তাই তারাশঙ্কর পূর্ব সাহিত্যের ও পূর্বসূরি সাহিত্যিকদের পক্ষে বিচ্ছিন্ন নন। কল্লোল পর্বের তরুণ লেখকদের রচনায় প্রথম বিশ্বযুদ্ধোত্তর সংশয় ও অস্থিরতা, চাঞ্চল্য, নাগরিক মনোভাব, নেতিবাদী ও নাস্তিক দৃষ্টিভঙ্গি প্রভৃতি থেকে এক নিবিড় জীবন প্রত্যয় সরে এসেছিলেন তারাশঙ্কর ও বিভূতিভূষণ। তারাশঙ্কর তার জীবনে দেখেছেন সন্ত্রাসবাদী আন্দোলন, অহিংসা আন্দোলন, সাম্যবাদী আন্দোলন, আইন অমান্য আন্দোলন। 1942-এর আন্দোলন, ভারতবর্ষের স্বাধীনতা ও দেশ বিভাগ, পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলন এবং পাকিস্তান ভেঙে বাংলাদেশের অভ্যুদয়। সেই প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, মহামারী, মন্বন্তর, উদ্বাস্তু সমস্যা, অর্থনৈতিক বিপর্যয় এবং নীতিবোধের পশ্চাৎ অপসারণ। সাহিত্যিক তারাশঙ্কর মানসিক এই পটভূমিতে গড়ে উঠেছিল। অন্যদিকে তারাশঙ্করের জগদ্ধাত্রী বীরভূমের লাভপুর গ্রাম তারাশঙ্করের মানুষ গঠনে সহায়তা করেছিল। তারাশঙ্কর দেশ কাল চেতনায় ছিল ঐকান্তিক। তার জীবনবোধ এবং জীবন বিন্যাসে তাই মহাকাব্যের ব্যক্তি ও অমোদতা। বীরভূম জেলার ব্রাহ্মণ জমিদার চালিত গ্রামে ক্ষয়িষ্ণু জমিদার পরিবারে জন্ম। গ্রাম জোড়া তথা পারিপার্শ্বগত দরিদ্র অশিক্ষিত আদিবাসী মানুষের জীবনের সঙ্গে খুঁজে পেয়েছিলেন অন্তরের যোগ। আরেকদিকে প্রত্যক্ষ করেছিলেন জমিদার আভিজাত্যের সামাজিক বুনিয়াদ ভেঙে চারপাশে গড়ে উঠেছিল অর্থলোভী আত্মসর্বস্ব ধনতান্ত্রিক জীবন ব্যবস্থা। সমাজব্যঙ্গী যার জন্ম, সেই সঙ্গে শিল্পী আকৃষ্ট হয়েছিলেন গান্ধীপন্থী আন্দোলনে। সমাজে আর্থ রাজনৈতিক বিপত্তির ঐতিহাসিক তরঙ্গটির সঙ্গেও যোগ ছিল তার আন্তরিক। প্রধানত গ্রাম্য জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতার তত্ত্বের পুঁজির সংযোগে গল্প উপন্যাস থিম করেছেন তারাশঙ্কর। তার সঙ্গে কালের উঠা গড়াকে নিবিড়ভাবে
জড়িয়ে জীবনের একটা পরিব্যক্ত সামগ্রিক রূপ গড়ে তুলতে চেয়েছেন উপন্যাসিক। উপন্যাস ও গল্পে সাহিত্যের প্রতি অনুরাগ থাকলেও প্রথম যৌবনে কিছু নাটকের সৃষ্টি করলেও পাঠ্যপ্রদীপের সামনে উপস্থিত হতে তারাশঙ্কর 30 বছরের কোটায় এসে পৌঁছান। তখন তিনি ঘোর সংসারী। একদিন দ্বীপ্রহরে জমিদারি কাজে গিয়েছেন এক কাজে। সেই গ্রামের একজনের বৈঠকখানায় বসে একটি পত্রিকার প্রতি তার নজর আসে। পত্রিকাটির নাম কল্লোল। কল্লোলের পৃষ্ঠা ওঠাতেই চোখে পড়ে প্রেমেন্দ্র মিত্রের কোনাঘাট পেরিয়ে গল্পটি। এক নিঃশ্বাসের গল্পটি পড়ে লেখার উৎসাহ উস্কে দিল তাকে। শাল, মহুয়া, কৃষ্ণচূড়া, শিমুল, পলাশের উদ্দেল আবেশ, লৌকিক ও আদিবাসী সংস্কৃতির ভূমি, লোক ঐতিহ্যের তীর্থভূমি। মধ্যযুগে বাংলার ভাস্কর্যের শ্রেষ্ঠ নিদর্শন রয়েছে বীরভূম জেলায়। রুক্ষ গেরুয়া মাটির দেশে আউল বাউলের আনাগোনা, একতারা হাতে বাউলের দল জেলা সর্বত্র ঘুরে বেড়ায়। এইসব আউল বাউলদের দেখে তারাশঙ্কর চোখে ভেসে উঠল গল্পের কুশীলব। তিনি বাউলদের আখড়ায় গিয়ে গল্প লিখলেন রসকলি। কঠোর পরিশ্রম এবং যত্ন সহকারে লেখলেন গল্পটি। কলকাতা প্রবাসী পত্রিকায় পাঠিয়ে দিলেন গল্পটি। কিন্তু গল্পটি বহুদিন অপেক্ষা করে প্রকাশিত না হওয়ায় বার দুই চিঠি লিখলে প্রবাসী পত্রিকার সম্পাদকের নিকট, কিন্তু উত্তর না পেয়ে লাভপুর থেকে কলকাতায় প্রবাসী পত্রিকার দপ্তরে এলেন। কিন্তু দপ্তর সম্পাদক তাকে ফিরিয়ে দিলেন। আশাহত এবং ব্যথিত হৃদয়ে তিনি ফিরে এলেন লাভপুরে। কিছুদিন অপেক্ষা করে ওই গল্পখানি তিনি পাঠালেন কল্লোল পত্রিকার দপ্তরে। কিছুদিনের মধ্যেই গল্পটি প্রকাশিত হলো। এই সময় থেকে তারাশঙ্করের জয়যাত্রা শুরু হলো। একের পর এক গল্প ছাপা হতে লাগলো কল্লোল, কালিকলম, উপাসনা এবং দেশ পত্রিকায়। তখন কল্লোলের যুগ। রবীন্দ্র প্রভাব মুক্ত হবার জোয়ার। প্রেমেন্দ্র মিত্র, অচিন্ত্য কুমার, বুদ্ধদেব, কল্লোল কালিকলম গোষ্ঠীর সাহিত্যে আভিজাত সম্প্রদায়ের চরিত্রগুলিকে দূরে সরিয়ে সমাজের অবহেলিত, অন্তজ, ব্রাত্য মানুষের দুঃখ কষ্ট, আনন্দ বিষাদের দিন যাপনে গ্লানি, শোষণ ও নিষ্ঠুর করুণ চিত্র প্রস্ফুটিত করার প্রয়াসী হয়েছেন। পাশে মানিক ও শৈলজানন্দ ওই পথে দিশারি। তারাশঙ্কর চেষ্ট কথা, শিল্পী হওয়ার পিছনে তাকে অনেক মূল্য দিতে হয়েছে। আত্মপ্রতিষ্ঠার প্রথম যুগে নিদারুণ অবহেলা ও উপেক্ষা, পীড়ন, প্রাণান্তকর অজ্ঞতা তাকে মুখ বুজে সইতে হয়েছে। কিন্তু ইস্পাত কঠিন চরিত্রের এই মানুষটি সারস্বত সাধনার পথ থেকে টলনো তাকে যায়নি। হয়তো কোনো ঘটনার সাময়িকভাবে হতোদ্যম হয়ে লিখনি স্তব্ধ হয়েছে। পরক্ষণেই সারস্বত কৃপাধন্য তারাশঙ্কর দ্বিগুণ উৎসাহ নিয়ে উজ্জ্বলতর সাহিত্য সৃষ্টির কাজে পেয়েছেন। তার সাহিত্যের দুটি প্রধান উপজীব্য হলো মাটি ও মানুষ। মাটির মমত্ব আর মানুষের মহিমা, একথা যথার্থ। প্রসঙ্গ বলা হয় 40-এর যুগে সমাজকে ব্যাপক এবং সামগ্রিক রূপে দেখার প্রবণতা আমাদের সাহিত্যে যেমন দেখা যেতে থাকে, তেমন আসে সমাজ ও ব্যক্তি জীবনের ঘটনা বিপর্যয়কে অর্থনৈতিক রাজনৈতিক কার্যকরণ সূত্রের মাধ্যমে দেখার চেষ্টা। তারাশঙ্কর এই কাজে অগ্রসর হয়েছিলেন, কিছুটা সাফল্য দেখিয়েছিলেন। তারাশঙ্করের আর একটি বড় কৃতিত্ব বাংলা সাহিত্যের পরিধি সম্প্রসারণে। তারাশঙ্কর নিজেই বলেছেন, আমার বই বলুন আর যাই বলুন সেটা হচ্ছে আমার রাঢ় দেশ। এর ভেতর থেকে আমার যা সঞ্চয়, এখানকার মানুষ, এখানকার জীবন নিয়েই লিখেছি। তার বেশি আমার আর কিছু নাই। তারাশঙ্কর বীরভূমের ধর্মকর্ম, বীরভূমের নদ নদী, খাল বিল, বীরভূমের দিগন্ত বিস্তৃত মাঠ, সব কিছুর সঙ্গে একাত্মভাবে পরিচিত ছিলেন। তার স্রষ্টা সত্তার সঙ্গে বীরভূম জড়িয়েছিল ওতপ্রোতভাবে। তার উপন্যাসগুলি হয়ে রয়েছে তার অভিজ্ঞতার বাহন। তিনি 65টি উপন্যাস এবং 50টি ছোট গল্প সংকলন, 12টি নাটক, 4টি প্রবন্ধ সংকলন, 4টি স্মৃতিকথা, 2টি ভ্রমণ কাহিনী, 1টি কাব্যগ্রন্থ এবং 1টি প্রহসন রচনা করেন। আরও তিনি আরিগ্য নিকেতন উপন্যাসের জন্য তারাশঙ্কর
1955 সালে রবীন্দ্র পুরস্কার ও 1956 সালে সাহিত্য একাডেমি পুরস্কার এবং 1966 সালে গণদেবতা উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার অর্জন করেন। এছাড়াও 1962 সালে তিনি পদ্মশ্রী পুরস্কার এবং 1968 সালে পদ্মভূষণ পুরস্কার অর্জন করেন। 1971 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তারাশঙ্কর শুধু শ্রেষ্ঠ কথাশিল্পী নন, বিংশ শতকের প্রথমার্ধে পশ্চিমবাংলার রাঢ় অঞ্চলের গ্রাম জীবন ও তার জটিল সামাজিক বিন্যাসের রূপকারও তিনি। আজকের দিনে তার গুরুত্বের কারণ সমাজ দর্শন বা লেখনী রীতির গুরুত্বের মধ্যে পাওয়া যাবে না, তা পাওয়া যাবে তার কথা সাহিত্য জগতের বিশালতায়। বিষয় নির্বাচনে গ্রামীণ শ্রেণীভুক্ত সমাজের ভাঙা গড়ার চিত্রাঙ্কনের চেষ্টায় তিনি তার সাহিত্য সাধনায় খুঁজেছেন এক সমগ্র অখণ্ড মানুষকে, মানুষ ও প্রকৃতিকে, মানুষের মাটির সঙ্গে মানুষের সম্পর্ককে। বর্তমান সমাজে ঐতিহ্য, সভ্যতা ও সংস্কৃতি থেকে ছিন্নমূল জীবনের বিচ্যুত এক ক্ষেত্রে তারাশঙ্করের চিন্তা ভাবনা তথা আস্তিক্যবোধ মানুষকে পৌঁছে দিতে পারে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোভূত হয় তবে তাহলে শেয়ার এবং লাইক এবং করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।